আচ্ছা, আমি বলছিলাম যে আমাদের আজকের আলোচনার মূল বিষয় হলো হাইড্রোজেন বর্ণালী। তো এই হাইড্রোজেন বর্ণালীর শুরুতে আমাদের জানতে হবে বর্ণালীটা কী। আমরা এর একটা চমৎকার উদাহরণ দিতে পারি। বৃষ্টি হওয়ার পর সূর্যের রশ্মি যদি আকাশে থাকে, যেদিক থেকে সূর্যের রশ্মিটা পড়ে তার উল্টো দিকে আকাশে একটা রংধনু দেখা যায়। এটা আমরা অনেকেই দেখেছি, বৃষ্টি হওয়ার পরেই এই জিনিসটা দেখা যায়। এখন এই রংধনু সৃষ্টি হওয়ার কারণ হলো সূর্যের যে রশ্মি তার মধ্যে কে যেন এখন আসছে। সাদাব, হ্যালো হ্যালো সাদাব, হ্যালো 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 সাদাব, সাদাব, হ্যাঁ স্যার। তুমি তুমি কোন কোন স্কুলের জন্য সাদাব? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ সাদাব, তুমি কোন স্কুলে? হ্যাঁ, ক্যামব্রিয়ানে আছি। ও, তুমি কি জয়েন আজ নতুন করেছো? জি স্যার। তুমি কি আজকে নতুনে জয়েন করেছো? না, আমি তো অনেকদিন ধরে আছি, লাস্ট 3-4টা ক্লাসে করলাম। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক ওকে আছে। স্যার। আচ্ছা, তো আমি যে কথা বলছিলাম যে এই যে আকাশে আমরা রংধনু দেখেছি, এটা কেন সৃষ্টি হচ্ছে? এটা হলো সূর্যের রশ্মি, সেটা সেই সূর্য রশ্মির মধ্যে 7টা রং আছে। যখন সে আলোক কণার মধ্য দিয়ে আসে তখন সেই 7টা রং বিশ্লেষিত হয়ে ভিন্ন ভিন্ন রঙের সৃষ্টি করে, যেটা আকাশ নামের যে পর্দা আছে, স্ক্রিন, সেই পর্দায় ধরা পড়ছে রংধনু হিসাবে। এখন এখন এই যে রশ্মিগুলো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যখন সে প্রতিসরিত হয় তখন তার প্রতিসরণ যে কোণ, প্রতিসরিত রশ্মির যে প্রতিসরাঙ্ক, এর ভিন্নতার কারণে এই ধরনের আমরা দেখতে পাই। তো এখন এটা প্রিজমের মধ্যে দিয়ে যদি আমরা সূর্যের রশ্মি পাস করি তাহলে একই ঘটনা ঘটবে। তো এখন এই যে রংধনু, সেখানে আমরা দেখতে পাচ্ছি ভিন্ন ভিন্ন রঙের একটা সমাবেশ, একটা সমারোহ, এবং প্রত্যেকটা রঙের একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য আছে। এই যে ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মির সমাবেশকে আমরা বলছি বর্ণালী বা স্পেকট্রাম। এখন এটা পরমাণুর ক্ষেত্রে আমরা দেখব। পরমাণুর ক্ষেত্রে দেখব যে পরমাণুর ক্ষেত্রে যখন একটা ইলেকট্রন একটা শক্তি স্তর থেকে আর একটা শক্তি স্তরে স্থানান্তর হবে তখন একটা রশ্মি সৃষ্টি হবে। তো এরকম যদি অনেকগুলো শক্তি স্তরে অনেকগুলো ইলেকট্রন স্থানান্তরিত হয় ভিন্ন ভিন্ন শক্তি স্তরে, তখন ভিন্ন ভিন্ন রশ্মি সৃষ্টি করতে পারে। এই যে ভিন্ন ভিন্ন রশ্মির সমাবেশ, এটাকে আমরা এক ধরনের বর্ণালী বলতে পারি। তো সেটাই আমরা আজকে দেখব। এখানে দেখা যাচ্ছে যে এটা হলো সূর্য। এই সূর্যের যখন আমরা এই সূর্যের রশ্মিকে প্রিজমের মধ্যে পাস করলাম তখন এই ভিন্ন ভিন্ন রঙে বিশ্লেষিত হয়ে গেল। এর মধ্যে আমরা দেখতে পেলাম এখানে যে লাল, তার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, এবং আস্তে আস্তে তরঙ্গদৈর্ঘ্য কমতে কমতে ভায়োলেটে সবচেয়ে কম, তাই না? এটা আমরা পরের স্লাইডে একটু ভালোভাবে বুঝতে পারবো। দেখো, এটা হলো ধরো সূর্যরশ্মি, সাদা বর্ণের আলোক রশ্মি বা সূর্যরশ্মি। এটা প্রিজমের মধ্যে পাস করলাম, এটা ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে বিশ্লেষিত হলো। লাল, তার তরঙ্গদৈর্ঘ্য এটা। এমসিকিউতে আসতে পারে স্যার, মানে কতটুকু যাবে স্যার? এমসিকিউতে আসতে পারে স্যার? এমসিকিউতে এটা কোন বছর, গত বছর বা তার আগের বছর একটা কোশ্চেন আসছিল, এরকম একটা পরমাণু দিয়ে তার ভিন্ন ভিন্ন শক্তি স্তর দিয়ে বলছে যে এই যে শক্তি স্তর দুইটার যে ইলেকট্রন স্থানান্তর হলো এটা দৃশ্যমান অঞ্চলের কোন অঞ্চলের অন্তর্ভুক্ত। তো সেক্ষেত্রে তোমার এই অঞ্চলগুলো জানতে হবে, বুঝছো? যে লাল যে এত ন্যানোমিটার থেকে এত ন্যানোমিটার, কমলা এত ন্যানোমিটার থেকে এত ন্যানোমিটার,
এটা তোমার জানতে হবে এই যে রেঞ্জগুলো। তো আমরা এখানে দেখতে পেলাম যে লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি না, আস্তে আস্তে কিন্তু কমতেছে, দেখো কমতে কমতে বেগুনির সবচেয়ে বেশি কম তরঙ্গ দৈর্ঘ্য। আর একটা কথা আমরা জানি যে তরঙ্গ দৈর্ঘ্য যত কম হয় তার শক্তি তত বেশি হয়, কম্পাঙ্ক তত বেশি হয়, এটা তো সবাই আমরা জানি, তাই না? স্যার, হ্যাঁ বল। স্যার আকাশে প্রিজম হিসেবে কি কাজ করে? মানে এখানে তো প্রিজম একটা ব্যবহার করা হচ্ছে আকাশের। প্রিজম মানে হলো আলোক কণা। বৃষ্টি হওয়ার পর বায়ুমণ্ডলে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে, তাই না? পানি একটা মাধ্যম আর বায়ু আর একটা মাধ্যম। যখন সূর্যরশ্মি বায়ু মাধ্যম থেকে এই পানি মাধ্যমে প্রবেশ করে তখন ওদের যে প্রতিসরিত রশ্মির দিকটা পরিবর্তন হয়, ফলে ওরা বিশ্লেষিত হয়ে যায় ভিন্ন ভিন্ন রঙে। এই জন্যই আমরা আকাশে রংধনু দেখতে পাই। তো এখানে মানে পানিটা হলো ভিন্ন একটা মাধ্যম, প্রিজমের মতো কাজ করতেছে ওখানে। নাফিসা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সি ইজ ইকুয়াল টু, তুমি কি জানো? এইচ ইজ ইকুয়াল টু নিউ। নিউ মানে হলো সি, সরি কি লিখলাম, সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা, না সরি, সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা, না? এটাকে আমরা লিখতে পারি কি, বা ল্যামডা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, সি বাই নিউ, সরি সি বাই নিউ। তো এটা হলো ল্যামডার সাথে নিউ হলো ব্যস্তানুপাতিক। এটা তো কনস্ট্যান্ট। তো ব্যস্তানুপাতিক মানে কি, এটা এখানে বোঝাতে চেয়েছি যে এই যে ল্যামডার মান আস্তে আস্তে কমতেছে, মানে হলো নিউটা আস্তে আস্তে বাড়বে। তো নিউ বাড়লে কি হবে? নিউ বাড়লে হবে, আমরা জানি ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। সুতরাং আমরা লিখতে পারি ই সমানুপাতিক নিউ। অর্থাৎ নিউ যদি বাড়ে তাহলে শক্তিও বাড়বে। যেহেতু এদিকে আস্তে আস্তে নিউ বাড়তেছে, ল্যামডা কমতেছে মানে নিউ বাড়তেছে মানে হলো শক্তি বাড়তেছে, সেইটা বোঝাচ্ছি। তাহলে বেগুনির শক্তি সবচেয়ে বেশি, তাই না? আচ্ছা, এটা গেল। এখন এই যে রেঞ্জ, এইটা শুধু আমরা দেখতে পাই, এর দেখো এর চেয়ে যে বেশি তরঙ্গ দৈর্ঘ্য যার, সেটা আমরা দেখতে পাই না। এটা অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড। আর যার তরঙ্গ দৈর্ঘ্য এর চেয়ে আরও কম, সেটাও আমরা দেখতে পাই না, অতিবেগুনি রশ্মি, এটা হলো অদৃশ্যমান। তো এখন এই যে ইনফ্রারেড, তার তরঙ্গ দৈর্ঘ্য হলো বেশি, কম্পাঙ্ক কম, আর এটার কম্পাঙ্ক বেশি, আর এটার শক্তি কম, এটার শক্তি বেশি। তো এই একটা মোটামুটি ধারণা। এটা থেকে আমরা এই যে ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মির যে সমাবেশ, এটাকে আমরা বর্ণালী বলছি। স্যার এখানে মিউটা মানে এক্স্যাক্টলি কি, মানটা কি? কার বলো, কোনটার? নিউটা হলো কম্পাঙ্ক বলতে আমরা কি বুঝি, যে প্রতি সেকেন্ডে যে কটা পূর্ণ কম্পন সম্পন্ন হয় তাকে কম্পাঙ্ক বলা হয়। এটা তো কনস্ট্যান্ট না। না, নিউ তো কনস্ট্যান্ট নাই। নিউ তো এক একটা রশ্মির জন্য এক একটা তরঙ্গ দৈর্ঘ্য নিউ, এগুলো পরিবর্তনশীল। শুধু সিটা কনস্ট্যান্ট। সিটা হলো একটা তড়িৎচুম্বকীয় বর্ণালী। এই তড়িৎচুম্বকীয় সব বর্ণালীর বেগ সমান, এবং সেটা হলো সি দ্বারা, এটা আলোর বেগের সমান, এটা কনস্ট্যান্ট। এইগুলো পরিবর্তনশীল, এগুলো এক একটা রশ্মির জন্য এক একটা। ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। বর্ণালীর প্রকারভেদ, এইটা আমি পরে অবশ্য পড়াবো, তবু একটু ধারণা রাখো। বর্ণালী আমরা কিন্তু আলাপ করতেছি, আমার মূল উদ্দেশ্য হলো পরমাণুর ক্ষেত্রে বর্ণালী। পরমাণুর ক্ষেত্রে এই বর্ণালীর যে একটা সম্পর্ক আছে বা পরমাণু থেকে বর্ণালীর সৃষ্টি হয়, সেটাই আমরা দেখতে চাই। তো সেই জন্য বর্ণালীর একটু কী হয় ভাগ আসছে, আমি এখানে বর্ণালী দুই প্রকার, একটা নিঃসরণ বর্ণালী, একটা শোষণ বর্ণালী। এই দুইটা তোমরা বোঝো কিনা। নিঃসরণ বর্ণালীটা হলো কীভাবে, যখন একটা শক্তি নিঃসরিত হয়, যখন সেখান থেকে উৎপন্ন হয়, ইমিশন হয়, রেডিয়েশন হয়, এই যে এই নিঃসরণ, এটা মানে হলো ধরো তোমার যদি ইলেকট্রন যখন উচ্চ
হ্যাঁ, বলো বলো বলো। শক্তি স্তর থেকে নিম্ন স্তরের নামে, হ্যাঁ সেই ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তরের নামে, ওইটাই তো হ্যাঁ, এই যে যখন স্যার ইলেকট্রনটা এখানে ছিল, ইলেকট্রন বর্ণালী হওয়ার কথা। হ্যাঁ ইলেকট্রনটা এখানে আসলো, এটা উচ্চ শক্তির স্তর, এটা নিম্ন শক্তির স্তর। এই যে এখানে আসলো, এই ক্ষেত্রে সে এটা শক্তি বিকিরণ করলো, এই যে এতটুকু শক্তি সে বিকিরণ করে আসলো, এইটা হইলো নিঃসরণ হইল। আবার যদি উল্টো ঘটনা ঘটে, নিম্ন শক্তির স্তর থেকে উচ্চ শক্তির স্তরে যায়, আচ্ছা, যদি সে নিম্ন শক্তির স্তর থেকে উচ্চ শক্তির স্তরে যায়, এরকম ধরো এখান থেকে এখানে যায়, তখন কি হবে? তখন তার শক্তি শোষণ করতে হবে। এখন তখন যে বর্ণালী সিস্টেম, সেটা হলো শোষণ বর্ণালী। এই শোষণ বর্ণালী নিয়ে আমরা কোনো আলাপ করছি না। এই নিঃসরণ বর্ণালীটা উজ্জ্বল, এটা হবে উজ্জ্বল বর্ণালী, আর এটা হবে একটা কালো রঙের বর্ণালী। কেন এটা হয়? এই শোষণ বর্ণালীর ক্ষেত্রে সে শক্তি শোষণ করবে। এখন যেখান থেকে শক্তিটা শোষণ করবে সেখানে শক্তিটা কমে যাবে না? তো সেই জায়গাটা তখন ডার্ক হয়ে জি যায়, স্যার। সেই জায়গাটা তখন ডার্ক হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। এই জন্য ওখানে যেটা যে পর্দায় আমরা ধরি ওই ধরনের বর্ণালী, তখন দেখবো অন্ধকারাচ্ছন্ন একটা কিছু অঞ্চল পাওয়া যাবে, ওটাকে রিড করা যায় না। সেই জন্য শোষণ বর্ণালী নিয়ে আমাদের কোনো কথা নাই, এটা নিয়ে কোনো আলাপ আমাদের হবে না। নিঃসরণ বর্ণালী যেটা হলো উজ্জ্বল, সেটা নিয়ে আমরা কথা বলবো। নিঃসরণ বর্ণালী আবার দুই ধরনের, একটা নিরবিচ্ছিন্ন। বলো বলো। স্যার, অন্ধকার অঞ্চলটা কি পরমাণুটার চারপাশে পাওয়া যাবে নাকি পরমাণুটার জায়গায় পাওয়া যাবে? পরমাণুটার জায়গায় পাওয়া যাবে কিনা সেইটা না, না, পরমাণুর জায়গায় পাওয়া যাবে না। ধরো এটা কিভাবে সৃষ্টি হয়, স্পেকট্রোফটোমিটারের সাহায্যে তো এনার্জির ক্যালকুলেশনটা আসে, বর্ণালী বীক্ষণ যন্ত্র যেটাকে বলা হয়। এখন তুমি যখন একটা পরমাণু ধরো উত্তপ্ত করলে, তোমার একটা শক্তি লাগবে না সেখানে উত্তপ্ত করার সময়? এই হ্যাঁ, স্যার। শক্তিটা ধরো একটা একটা রশ্মি আকারে পরমাণুতে প্রবেশ করতেছে। কারণ প্রত্যেকটা শক্তিই তো একটা তরঙ্গ আকারে আসতেছে, তরঙ্গ তো একটা রশ্মির মতো, তাই না? এখন সেই তরঙ্গের যে আমরা বর্ণালী বলো, রেখা বলো, সেইটাকে আমরা রিড করতেছি, বা আমরা বর্ণালী বীক্ষণ যন্ত্রকে সেটা ধরতেছি, রেকর্ড করতেছি। এখন ওই শক্তিটা, তুমি নিঃসরণের কথা যদি বলো, ও তো পরমাণু থেকে শক্তিটা বিকিরণ হচ্ছে, তখন সে রশ্মি আকারে আসছে, সেই রশ্মিটাকে আমরা রিড করতেছি। সেই রকম ধরো ওই রকম ওই যে শক্তিটা যেটা পরমাণুতে শোষণ করলো, সেটাও তো একটা রশ্মি আকারে আসতেছে। তো এই যে রশ্মিটা আসলো, এই রশ্মিটা মানে ধরো সিস্টেমের মধ্যে তো একটা শক্তি আছে। এখন ওই শক্তি থেকে যখন সেই শক্তিটা কমে যাবে, সেই শক্তির জন্য একটা কালো রঙের ওখানে কিছু অঞ্চল ধরা পড়বে, ধরো কিছু পিক পাওয়া যাবে, সেটা ডার্ক। বুঝছো কথাটা? এখন সেটা পরমাণুর মধ্যে না, পরমাণু তো শক্তিটাকে শোষণ করলো, যে অঞ্চল থেকে আসলো ওর সিস্টেম থেকে, সেই অঞ্চলটা কালো হয়ে যাবে। আচ্ছা, এখন এই নিঃসরণ বর্ণালী এটা আবার দুই ধরনের, একটা হলো নিরবিচ্ছিন্ন, একটা বিচ্ছিন্ন। এটা তোমরা জানো। নিরবিচ্ছিন্ন মানে কি? যেটা হলো কন্টিনিউয়াসলি বিকিরণ হতে থাকে, একটা প্রশস্ত ব্যান্ডের মতো পাওয়া যায় তখন, যেহেতু কন্টিনিউ হয়, সেই রেখাগুলো খুব প্রশস্ত হয়, যেহেতু সবসময় হচ্ছে, এটা ডিসকানেক্ট হচ্ছে না, কন্টিনিউয়াসলি হচ্ছে। আর বিচ্ছিন্ন বর্ণালী, এইটাই হলো মূল কথা আমাদের। এই কনসেপ্ট অবশ্য সংশোধন করে পরে বিচ্ছিন্ন বর্ণালীতে আমরা পরমাণুর ক্ষেত্রে, এই পরমাণুর ক্ষেত্রে বিচ্ছিন্ন বর্ণালী নিয়ে আমরা আলাপ করবো, যেটা ম্যাক্স প্লাঙ্ক যে ধারণা দিয়েছে। এই বিচ্ছিন্ন বর্ণালী হলো ধরো ওই যে আমি বলছিলাম প্যাকেট আকারে, শক্তিটা প্যাকেট আকারে বিকৃত হচ্ছে। তো প্রত্যেকটা প্যাকেটেরই তো একটা নির্দিষ্ট ধরনের তরঙ্গ আছে, একটা রশ্মি আছে। বুঝছো কথাটা? এটা এক প্যাকেট, দুই প্যাকেট, তিন প্যাকেট, এইভাবে বিচ্ছিন্নভাবে তারা তাদের বিকিরণ হচ্ছে। তো এইটা নিয়ে আমাদের আলাপ। এই বিচ্ছিন্ন বর্ণালী আবার দুই ধরনের, এই বিচ্ছিন্ন বর্ণালী দুই ধরনের। একটা হলো, কিছু বলছো তোমরা? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। স্যার আমি শুনছি। হ্যাঁ সত্যি বলো। স্যার, নিরবিচ্ছিন্ন হয় আর বিচ্ছিন্ন কখন হয়? নিরবিচ্ছিন্ন মানে এই কনসেপ্টটা তো ম্যাক্স প্লাঙ্ক বলছিলেন।
নিরবিচ্ছিন্ন বলতে আসলে তো পরমাণুর ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন কোনো বিকিরণ হয় না, বুঝছো? তার কারণ এই ম্যাক্স প্লাঙ্ক এবং পরবর্তীতে শোয়েডিঞ্জার তারা বলছে শক্তি হলো কোয়ান্টাইতো মানে নির্দিষ্ট পরিমাণে বিকিরিত হয়। তো এই নির্দিষ্ট পরিমাণ বিকিরিত হওয়া মানে কি? এটা হলো বিচ্ছিন্নভাবে হবে। আর যদি সেটা হতেই থাকে সেটা পরমাণুর ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, বুঝছো? আর নিরবিচ্ছিন্ন এটা মানে আমাদের পরমাণুর ক্ষেত্রে তো হচ্ছে না, কিন্তু বাস্তবে আর কি হচ্ছে, ধরো কখনো যদি কোনো শক্তি কোনো একটা বডি থেকে সবসময় উৎপন্ন হতেই থাকে, সেইটা হতে পারে। নিরবিচ্ছিন্ন হওয়ার ক্ষেত্রে ধরো হতে পারে ওই যে তেজস্ক্রিয় যে স্যার আমাদের বডি থেকে তেজস্ক্রিয় যে মৌলসমূহ, সেই তেজস্ক্রিয় মৌলসমূহ যে রশ্মি বিকৃত হচ্ছে সেটা কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে, তাই না? ওইটা হয়তো বা উদাহরণ হতে পারে। রেডিও অ্যাক্টিভ যে এলিমেন্টগুলো, স্যার বলো। স্যার আমাদের দেহ থেকেও তো স্যার আলোকিত রশ্মি অনবরত হতে থাকে, বিকৃত হতে থাকে। হ্যাঁ, স্যার মানব দেহ থেকে। আমাদের শরীর থেকে বিকৃত হয়। এটা হলো আইআর জি স্যার, এটাও কি স্যার নিরবিচ্ছিন্ন বর্ণালীর মধ্যে পড়বে? এটা নিরবিচ্ছিন্ন বর্ণালীর মধ্যে। আমাদের শরীর তো একটা টোটাল একটা জিনিস, কিন্তু শরীরের মধ্যে যে অ্যাটম আছে, ধরো মলিকুল আছে, অ্যাটম আছে, তাদের তো এরকম নিরবিচ্ছিন্ন হওয়ার কথা না, তাদের বিচ্ছিন্নভাবে বিকৃত হবে না। আমাদের বডি থেকে এটাও নিরবিচ্ছিন্ন হবে, বুঝছো? বিচ্ছিন্ন হওয়া সম্ভব না এখানে। জি স্যার। আচ্ছা, এখন আমরা এই যে নিরবিচ্ছিন্ন বর্ণালী, আর এটা নিয়ে আমাদের কোনো আলাপ নেই, বুঝছো? এই কনসেপ্টটা আমাদের জাস্ট একটা ওয়ার্ড, কিন্তু বাস্তবে এর সাথে মিল কম। মানে পরমাণুর ক্ষেত্রে সায়েন্টিস্টের ধারণা দিয়েছে, তাতে এই কনসেপ্টটা ম্যাক্সওয়েলের কনসেপ্ট ছিল নিরবিচ্ছিন্ন, কিন্তু পরবর্তীটা মডিফাইড হয়ে, কারণ এই কনসেপ্টের সাথে অনেক ধরনের ভিন্নতা আমরা দেখতে পাই অনেক থিওরির সাথে, সেই জন্য এই কনসেপ্টটা মডিফাইড হয়ে ম্যাক্স প্লাঙ্কের তত্ত্ব অনুসারে আমরা পরমাণুর ক্ষেত্রে বিচ্ছিন্ন বর্ণালীটাকে আমরা এর সাথে সামঞ্জস্যতা আছে বা অন্যান্য থিওরি সাপোর্ট করতেছে, এইটা নিয়ে আমরা কথা বলছি। এই জন্য এখন এই বিচ্ছিন্ন বর্ণালী পরমাণুর ক্ষেত্রে বা অণুর ক্ষেত্রে দুই ধরনের, একটা আণবিক আর হলো পারমাণবিক। আণবিকের ক্ষেত্রে হলো গুচ্ছ বর্ণালী। এটা কি, ধরো H2 একটা অণু, এখানে পরমাণু আছে অনেকগুলো, তাহলে হাইড্রোজেন সে ধরো তার একটা রেডিয়েশন হইলো, অক্সিজেন একটা রেডিয়েশন হলো, এই সব মিলিয়ে তারা একটা গুচ্ছ বর্ণালী তৈরি করতেছে। এটা হলো আণবিক বর্ণালী অণুর ক্ষেত্রে। আর পরমাণুর ক্ষেত্রে একটা পরমাণু সে একটা রেখা উৎপন্ন করার কথা। আর এই পারমাণবিক বর্ণালীটা মূলত হলো একটা পরমাণুর বৈশিষ্ট্য বহন করে, এই জন্য একে অবশ্য ফিঙ্গারপ্রিন্টও বলা হয়। অ্যাটমের যেমন আমাদের প্রত্যেক মানুষের এই যে আঙ্গুলগুলোর রেখাগুলো কিন্তু মানে এটা একটা আইডেন্টিটি, মানে একজন থেকে আরেকজন ভিন্ন হয়। তো এখন এরকম পরমাণুর ক্ষেত্রেও প্রত্যেকটা পরমাণুর যে রেখা বর্ণালী সেটা একটা থেকে একটা ভিন্ন হয়। কেন ভিন্ন হয়? কারণ প্রত্যেকটা পরমাণুরই পারমাণবিক সংখ্যা ভিন্ন, ইলেকট্রনের সাথে প্রোটনের আকর্ষণ ভিন্ন, ফলে ইলেকট্রন যখন স্থানান্তর হয় এই শক্তির পার্থক্যটাও ভিন্ন। আর এই শক্তির পার্থক্য ভিন্ন হলে তরঙ্গদৈর্ঘ্য ভিন্ন হবে। এই জন্য আমরা রেখা বর্ণালীর সাহায্যে একটা পরমাণুকে আমরা আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে? তো এটা নিয়ে আমরা আরও অনেক কথা বলবো পরে, এই রেখা বর্ণালী নিয়ে, এটা আমাদের আলোচনায় আছে। জাস্ট বর্ণালী সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য আমি আজকে এটা আলাপ করছি। কিন্তু স্যার প্রত্যেকটা বর্ণালী তো রেখা আকারে হয় না, বের হয় না? সব ধরনের বর্ণালী রেখা আকারে হয় না? অনেকগুলো রেখা মিলিয়ে হয় বর্ণালী, অনেকগুলো রেখার সমাবেশকে বলা হয় বর্ণালী, বুঝছো কথাটা? ধরো একটা শক্তি স্তর আর একটা শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তর হলো, তখন একটা রেখা হইলো। আর একটা শক্তি স্তর থেকে আর একটা শক্তি স্তর হলো, তখন আর একটা রেখা হইলো। এই যে ভিন্ন ভিন্ন রেখাগুলো, এইগুলো যে একসাথে আছে, এইটা হলো বর্ণালী। কথাটা বুঝতে পারছো? হ্যাঁ, আমরা ওইটাই দেখবো আজকে। হাইড্রোজেন বর্ণালী এটা নিম্ন শক্তিতে পতিত হয়ে আলোকরূপে, এগুলো আমরা বুঝি সবাই। বোর হাইড্রোজেন পরমাণু দ্বারা বিকিরণে উচ্চ শক্তির অনুমোদিত কক্ষপথ থেকে ইলেকট্রন
নিম্ন শক্তিতে পতিত হয়ে আলোকরূপে এক কোয়ান্টাম শক্তি নিঃসরণ করে এভাবে আখ্যায়িত করেছেন। আচ্ছা, যাকে এইগুলো আমরা বুঝি সবাই। আর একটা কথা বলি, হাইড্রোজেন নিয়ে আলাপ করতেছি। হাইড্রোজেনের কিন্তু একটা ইলেকট্রন, যে আমরা শুধুমাত্র যাদের একটা ইলেকট্রন আছে, সেটা হতে পারে পরমাণু, হতে পারে আয়ন, তাদের নিয়েই আমরা আলাপ করতেছি। যখন ইলেকট্রন বহু হবে সেক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে না। কিন্তু একটা জিনিস হলো, এই যে বোর, প্লাঙ্কস, তারপর রাদারফোর্ড, তারপরে ধরো এই যে এরকম যারা আছে শুরুতে, যারা এই সম্পর্কে কথা বলছেন, এইগুলো কিন্তু মডিফাইড হয়ে সর্বশেষ যে ধারণাটা সেটা হলো শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণের সাহায্যে আমরা পরমাণুর শক্তি স্তরের ধারণা পাই, বুঝছো? কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে এই শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ যেটা লেটেস্ট, সেই শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণের সাথে বোরের মিল আছে শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে। অন্য ক্ষেত্রে আবার আমরা এই বোরের কনসেপ্টকে প্রয়োগ করতে পারি না, সেখানে আমরা শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ প্রয়োগ করতে পারবো। কিন্তু কোনো কারণে কাকতালীয়ভাবে হাইড্রোজেনের ক্ষেত্রে এই যে আধুনিক যে মতবাদ, শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণ এবং বোরের পরমাণু মডেল, এই দুইটা এখানে মিলে গেছে, এদের ধারণার কোনো ভিন্নতা হয়নি। সেই জন্য আমরা বোরের কনসেপ্টটা এখানে গ্রহণ করেছি, যেহেতু পরবর্তীতে এটা আমাদের ভিন্নতা এদিকে দেখা যাচ্ছে না। এই জন্য কথাটা কি বুঝতে পারছো সবাই? হ্যালো হ্যালো জি স্যার। আচ্ছা, তা আমরা দেখি এটা একটা হাইড্রোজেন পরমাণু, তার শক্তি স্তর আছে বিভিন্ন, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর। শক্তি এখান থেকে দ্বিতীয় থেকে প্রথমে আসলে শক্তি বিকিরণ হচ্ছে একটা তরঙ্গ আকারে, এইটা আমরা দেখালাম। এটা আমরা জানি সবাই। হাইড্রোজেন বর্ণালীর উৎপত্তি, এই হাইড্রোজেন বর্ণালী উৎপন্ন হয় কীভাবে দেখো। এখানে এটা একটা ডিসচার্জ টিউব, এটা দেখো এদিকে দুই দিকে প্লাস মাইনাস দেওয়া আছে, এর মাধ্যমে আমরা এখানে বিভব পার্থক্য সৃষ্টি করতে পারি। উচ্চ বিভব পার্থক্য সৃষ্টি করা হয় ধনাত্মক ঋণাত্মক চার্জের ভিন্নতার মাধ্যমে। আর এর মধ্যে আছে হাইড্রোজেন গ্যাস, এবং সেটা খুবই নিম্নচাপে। নিম্নচাপ আমরা কীভাবে তৈরি করতে পারি, কে বলতে পারো? আমরা নিম্নচাপ কীভাবে তৈরি করব? ভ্যাকুয়াম দিয়ে। হ্যাঁ, ভ্যাকুয়াম দিয়ে। কি দিয়ে? ভ্যাকুয়াম। বুঝি না, আবার বলো। ভ্যাকুয়াম। ও, ভ্যাকুয়াম। বাতাস বের দিয়ে। ও আচ্ছা, ভ্যাকুয়াম করে। আচ্ছা, শোনো, আমি সেটা জানতে চাই না। সেটা তো বায়ুশূন্য, ভ্যাকুয়াম করা মানে বায়ুশূন্য অবস্থা বোঝায়। কিন্তু এটা করতে পারে কিভাবে তোমরা দেখো। মূলত চাপ এটা আসলে কি? এটা হলো গ্যাস অণুসমূহ যে পাত্রে রাখা হয় সেই পাত্রে গিয়ে ধাক্কা দিচ্ছে। তো ওই ভিতরে যত গ্যাস অণু থাকবে তত তারা ওয়ালে গিয়ে বেশি ধাক্কা দেবে, চাপ তত বেশি হবে। তো তুমি এখন বলো তো, তুমি চাপ কিভাবে কমাবে? আয়তন মানে বাড়িয়ে দিয়ে। আয়তন বাড়িয়ে দিয়ে, হ্যাঁ এটা ঠিক আছে। কিন্তু আমার এই যে এই সিলিন্ডার, এই যে এই ডিসচার্জ টিউব, এর তো আয়তন বাড়ানো যাবে না। এর আমরা ভিতরে চাপ কিভাবে কমাবো হলো ওর ভিতরে যে গ্যাস অণু আছে সেই গ্যাস অণু কমাই ফেলবো, সেই গ্যাস অণুকে বের করে আনবো। তা আমরা এখানে হাইড্রোজেন গ্যাস নিয়েছি, তো সেই হাইড্রোজেন গ্যাসের পরিমাণটা খুব কম নেব, তাতে এর ভিতরের চাপটা কমে যাবে। কিন্তু বেশি হাইড্রোজেন নিলে কি হবে? বেশি হাইড্রোজেন নিলে হবে কি, ওখান থেকে যে ধরনের রশ্মি বিকিরিত হবে সেই রশ্মিটা হয়তো বা আরেকটা হাইড্রোজেন গিয়ে আঘাত করে রিফ্লেক্ট করতে পারে। তো এইসবের হাত থেকে বাঁচার জন্য বা অনেক সময় এক্সপেরিমেন্টটা কিছুটা ডিস্টার্ব করবে এই রিফ্লেকশনের কারণে, সে কারণে এর ভিতরে চাপ খুবই কম নেওয়া হয়, মানে হাইড্রোজেনের পরিমাণটা খুব কম নেব। হাইড্রোজেনের পরিমাণ কম নেওয়া মানে তারপরে তো হয়তো বা বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন থাকবে। এখন এই হাইড্রোজেনের মধ্য দিয়ে আমরা বিভব পার্থক্য সৃষ্টি করার কারণে এক ধরনের শক্তি এর মধ্যে প্রবাহিত হবে এই বিভব পার্থক্যের জন্য, নিম্ন চাপের জন্য। তো যখন এর মধ্যে একজন শক্তি প্রবাহিত হবে, এই শক্তিটা কে গ্রহণ করবে? এর মধ্যে আছে হাইড্রোজেন গ্রহণ করবে। হাইড্রোজেনের কে গ্রহণ করবে? তার ইলেকট্রন গ্রহণ করে কি করবে? সে ছিল নিম্ন শক্তি স্তরে, সে শক্তি গ্রহণ করে উচ্চ শক্তি স্তরে যাবে। এখন উচ্চ শক্তি স্তরে গিয়ে সে স্থায়ী হবে না,
স্থিতিশীলতা অর্জন করবে না। কোনো পরমাণুই কোনো অবস্থায় অধিক শক্তি গ্রহণ করে স্থিতিশীলতা অর্জন করতে পারে না। সব সময় কিন্তু সব মানে পদার্থই নিম্ন শক্তিতে সে অধিক স্থিতিশীল, এটা মনে হয় তোমরা জানো। এখন এই যারা শক্তি গ্রহণ করছিল হাইড্রোজেন পরমাণু সমূহ শক্তি গ্রহণ করে তার ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তরে স্থানান্তর করেছে, তারা পরক্ষণে কী করবে, তার স্থিতিশীলতার জন্য সেই ইলেকট্রনগুলো আবার শক্তি বিকিরণ করে দিয়ে নিম্ন শক্তি স্তরে আসবে। এখন আগে যেখানে ছিল সেখানেই আসবে এমন কথা নাই, কিন্তু তার সে যেখানে গেছিল সেখান থেকে সে নিম্ন শক্তি স্তরে অবশ্যই আসবে। এখন আসলে সে কী হতে পারে, এখন এখানে মনে রাখতে হবে একটা হাইড্রোজেন না, কিন্তু একাধিক হাইড্রোজেন। একাধিক হাইড্রোজেনের কী ঘটনা ঘটতে পারে, এখানে আমি একটু পরের ফিগারটা দেখি। দেখো এই যে একাধিক হাইড্রোজেনের, ধরো একটা হাইড্রোজেন পরমাণু একটা চিন্তা করো, তার তো একটা ইলেকট্রন, তাই না? তুমি ধরে নাও এটা হলো নিউক্লিয়াস, এটা হলো হাইড্রোজেনের প্রথম শক্তি স্তর, এখানে ইলেকট্রনটা ছিল। তো এই ইলেকট্রনটা কী করলো, একটু শক্তি গ্রহণ করে সে পরের শক্তি স্তরে গেল, এখানে গেল। এখন এখানে গেলে সে কী করতে পারে, এখান থেকে ইলেকট্রনটা ওই শক্তি ছেড়ে দিয়ে আবার প্রথম শক্তি স্তরে আসতে পারে। এখানে এই যে প্রথম থেকে দ্বিতীয় থেকে প্রথমে আসলো, ফলে একটা শক্তি বিকিরণ হলো। এই বিকৃত শক্তি একটা রশ্মি আকারে আমরা দেখব এবং তার একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য থাকবে। আবার আরেকটা পরমাণু সেখানে কি হতে পারে, সেখানে এই ইলেকট্রনটা একটু বেশি শক্তি গ্রহণ করে সে পরের শক্তি স্তরে গেল, হয়তো বা এখানে গেল। এখানে যাওয়ার পর কী করতে পারে, সে আবার শক্তি বিকিরণ করে দিয়ে এই শক্তি স্তরে আসতে পারে। এর কিন্তু একটু শক্তি বেশি, তরঙ্গদৈর্ঘ্যটা একটু ছোট হয়ে গেল। আরেকটা হাইড্রোজেন পরমাণু সে কী করলো, সে আরও বেশি শক্তি গ্রহণ করে তার পরের শক্তি স্তরে গেল এখানে, ফলে সে আবার শক্তি বিকিরণ করে দিয়ে এই শক্তি স্তরে আসতে পারে। এভাবে এরপরটা তো আরও দূরে গেল। এভাবে দেখো এই যে ভিন্ন ভিন্ন হাইড্রোজেন পরমাণুর ভিন্ন ভিন্ন ঘটনা ঘটতে পারে। এবং এখানে দেখলাম এই ভিন্ন ভিন্ন হাইড্রোজেন পরমাণু সবাই শক্তি ছেড়ে দিয়ে বা বিকিরণ করে সবাই প্রথম শক্তি স্তরে আসছে। ফলে এই প্রথমটার জন্য বলো যতটুকু শোষণ করবে ততটুকুই কি বিকিরণ করবে, না তার চেয়ে কম বেশি? এমন কথা নেই, এটা নির্ভর করবে সে কোন অবস্থায় আছে। ধরো এই যে ওই যে ডিসচার্জ টিউবের কথা বলছি, ডিসচার্জ টিউবের সব জায়গা তো শক্তি সমান হবে না। ধরো ডিসচার্জের যে টিউবের যে ধরো ওই যে যেটা কন্টেইনার আর কি টিউব, তার যে ধরো ওয়াল, সেই ওয়ালের যে শক্তি পাশের আর ভিতরের শক্তি একরকম হবে না। যে হাইড্রোজেনটা ধরো ওয়ালের কাছাকাছি আছে সে যে শক্তি গ্রহণ করবে, আর যে মাঝখানে আছে সে তো একই শক্তি গ্রহণ করবে না। এই জন্য ডিসচার্জ টিউবের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শক্তি থাকতে পারে, ভিন্নতা হবেই। এবং ভিন্নতা হওয়ার জন্য হাইড্রোজেন পরমাণু ভিন্ন ভিন্ন শক্তি তারা শোষণ করবে। আবার শোষণ করার পর যখন বিকিরণ করবে, বিকিরণের ক্ষেত্রেও তার অবস্থানটা কোথায় তার উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন শক্তি বিকিরণ করতে পারে। মূলত সে কতটুকু শক্তি ছেড়ে দিয়ে তার স্থিতিশীলতা অর্জন করবে সেই অনুসারে সে শক্তিটা বিকিরণ করবে। এই জন্য ভিন্ন ভিন্ন হাইড্রোজেনের ভিন্ন ভিন্ন অসংখ্য ঘটনা ঘটতে পারে। আর সেক্ষেত্রে আমরা দেখেছি কিছু হাইড্রোজেন পরমাণু তার যে বিভিন্ন শক্তি স্তরে গিয়েছিল সবাই ইলেকট্রন এর শক্তি ছেড়ে দিয়ে সবাই প্রথম শক্তি স্তরে আসছে। ফলে আমরা ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মির একটা সমাবেশ এখানে পেলাম। এই সমাবেশ বা এই বর্ণালী বা এই সিরিজকে বলা হয়েছে লাইম্যান সিরিজ। এভাবে যখন আরও কিছু হাইড্রোজেন পরমাণু তারা আবার তাদের উচ্চ শক্তি স্তর থেকে শক্তি বিকিরণ করে দিয়ে দ্বিতীয় শক্তি স্তরে আসবে, তার নাম হচ্ছে বামার সিরিজ। একজন কিন্তু বিজ্ঞানী, তারা এক একটা এই তাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এক একটা সিরিজ তারা আবিষ্কার করেছে, এটা বামার সিরিজ। তারপরটা তৃতীয় শক্তি স্তরে আসলে প্যাশন সিরিজ, চতুর্থ শক্তি স্তরে আসলে ব্র্যাকেট সিরিজ, পঞ্চম শক্তি স্তরে ফান্ড সিরিজ, পঞ্চম ষষ্ঠ শক্তি স্তরে আসলে তার নাম হলো হামফ্রিজ, আর একটা মানে একদম লেটেস্ট হামফ্রিজ। তো এই কটা মানে সিরিজ হাইড্রোজেনের
এখন পর্যন্ত পাওয়া গেছে। বুঝছো কথাটা? হয়তো ভবিষ্যতে আরও পাওয়া যেতে পারে। তো এই সিরিজ সম্পর্কে আমাদেরকে একটা ধারণা হয়েছে সবাই? হ্যাঁ স্যার হয়েছে। এখন তোমরা তাহলে বলো, স্যার একটা পরমাণুর স্যার অসীম সংখ্যক কক্ষপথ থাকতে পারে না? অসীম মানে কি? একটা পরমাণুর শক্তি স্তর এই মহাবিশ্ব জুড়ে থাকতে পারে। সো মানে কথার কথা বললাম আর কি, মানে অসীম অসীম। সে তার নির্ভর করবে, এটা তো কোনো নির্দিষ্ট পার্মানেন্ট জায়গা না। যেমন আমরা একটা বিল্ডিং করি, বিল্ডিংয়ের ফ্লোর আছে, তাই না? ফ্লোরগুলো কিন্তু পার্মানেন্ট, আর ওটা হলো তরঙ্গ। ওই তরঙ্গটা হলো মানে শক্তি। ইলেকট্রন যখন যেভাবে থাকবে ওইটাই তার কক্ষপথ হয়ে যাবে। সে কতটুকু শক্তি গ্রহণ করে আসে সেই অনুসারে তার কক্ষপথগুলো হবে। জি স্যার। তুমি কি রিশাদ বলছো? হ্যালো হ্যালো হ্যালো, তুমি কি রিশাদ? না স্যার মাহিন। হ্যাঁ হ্যালো, না স্যার মাহিন। মাহিন স্যার। আচ্ছা মাহিনী কোশ্চেন করে বেশি না? স্যার ব্যাপারটা কি এমন যে কক্ষপথ আমরা যেভাবে আঁকি আসলে তো এরকম থাকে না কিছু, তাই না স্যার? আচ্ছা, ওর কোশ্চেনটা সবাই শুনছো? একটা চমৎকার কোশ্চেন করে ফেলছো। হ্যাঁ, আমরা এই কক্ষপথের ধারণা, এটা আমরা যেটা করেছি সেটা হলো বোর পরমাণু। তোমার মাইকটা একটু মিউট করে রাখো, মাইকটা কথা বলার সময় অন করো। হ্যাঁ, আমরা এই যেটা পড়তেছি এটা হলো বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেলের কনসেপ্ট ছিল হলো দ্বিমাত্রিক এবং এটা বৃত্তাকার। বুঝছো কথাটা? কিন্তু পরবর্তীতে আমরা যখন পরমাণুর ইলেকট্রনের শক্তি স্তর নিয়ে আরও বেশি জানলাম, বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আরও বেশি জানলেন, তখন দেখলাম আমরা যে না, এটা যে বোরের কনসেপ্ট, এটা হচ্ছে সাথে কোনো মিল নেই। মূলত ইলেকট্রনগুলো থাকে হইলো বোর না শুধু, তারপর বোরের পর আসছে হইলো সমারফিল্ড। সে বলছে এটা উপবৃত্তাকার। ওই তোমরা সাবসিডি কোয়ান্টাম নাম্বার নাম শুনছো, ওই এজিমুথল কোয়ান্টাম নাম্বার বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, সেটা হলো সমারফিল্ড দিয়েছিলেন এবং সে বলছে তখন এটা উপবৃত্তাকার। আর তারপরে আসছে হলো শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ থেকে পেয়েছি আমরা ইলেকট্রন যেখানে থাকে সেই অঞ্চলটা আসলে এটা এক একটা মানে অঞ্চলটা এক এক রকম। যেমন এসের একরকম শেপ, স্ফেরিক্যাল। তারপর যদি আমরা পি এর শেপ হইল ডাম্বেল আকার, ডি এর শেপ হইল ডাবল ডাম্বেল এরকম, আর এফ হলো আরও কমপ্লেক্স। তো এখানে এই ভিন্ন ভিন্ন ইলেকট্রন থাকার যে শক্তি স্তরগুলো সেটা কিন্তু বিভিন্ন রকম। বুঝছো কথাটা? সেটা এই যে কনসেপ্টটা এরকম না, তবে প্রত্যেকটাই কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারপাশেই অবস্থান করছে এক একটা অঞ্চল। বুঝতে পারছো কথাটা? তো আমরা আপনাদের এখন একটা সাধারণ ধারণা আছে বোরের কনসেপ্ট, বোর অনুসারে আমরা এইসব পেয়েছি। কিন্তু এই যে বর্ণালী কনসেপ্ট, অঞ্চলটা যেভাবেই হোক না কেন তাদের কিন্তু শক্তির পার্থক্য আছে। যে অঞ্চল ধরো দ্বিতীয় শক্তি স্তরে যে অঞ্চল আর তৃতীয় শক্তি স্তরের অঞ্চল, তাদের শক্তির পার্থক্য আছে। সুতরাং একটা অঞ্চল থেকে আর একটা অঞ্চলে যখন স্থানান্তর হবে তখন এই পার্থক্যটুকু সে বিকিরণ করবে, আর বিকিরণ করার ফলে একটা রশ্মি তৈরি হবে, ফলে একটা বর্ণালীও তৈরি হবে। এটা কিন্তু ঠিক আছে। কিন্তু বোর যেভাবে হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যা দিয়েছে ওই যে শক্তি স্তরের দিক দিয়া, এই শক্তি স্তরটা এটা এই কনসেপ্টটা আবার ঠিক আছে কোন দিক দিয়ে? একটা ইলেকট্রনের জন্য। একটা ইলেকট্রনের জন্য তো এস অরবিটাল, স্ফেরিক্যাল মানে গোলাকার, তো সেটা তো আমরা এখানে ব্যাখ্যা করতে পারি। কথাটা বুঝতে পারছো মাহিন? হ্যালো, আমরা হাইড্রোজেনের জন্য এই কনসেপ্টটা আমাদের ঠিক আছে, তখন এটা বৃত্তাকার। কিন্তু যখন আমরা বহু ইলেকট্রন করবো তখন তো এভাবে থাকে না, তখন তার অঞ্চলগুলো ভিন্ন ভিন্ন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি না। ওকে, এখন দেখো, এখন তোমাদের কাছে কোশ্চেন হলো, ধরো এই যে আমি তিনটা স্থানান্তর আঁকলাম, এর মধ্যে এই যে প্রথম যে রেখাটা আমি আঁকলাম, এর শক্তির চেয়ে এদের শক্তি বেশি, অবশ্যই আমরা এটা বুঝতেই পারি। তরঙ্গ দৈর্ঘ্য এর সবচেয়ে বড়, তাই না? তারপরে তো আমরা এদের তরঙ্গ দৈর্ঘ্য বা শক্তি নির্ণয় করতে পারবো কি?
আমাদের যে জ্ঞান বুদ্ধি আছে তাতে কি নির্ণয় করা সম্ভব? জি স্যার, করা তো যাবে। কিভাবে করা যাবে? স্যার রিডবার্গের সমীকরণ, রিডবার্গের রিডবার্গের সমীকরণ দিতে পারি। রিডবার্গের সমীকরণ, তবে এখানে আমাদের রিডবার্গের সমীকরণের ব্যবহার আছে, তাই না? ওকে, তাহলে আমরা দেখি তাহলে। জি স্যার। এটাকে একটু দাঁড়াও। আচ্ছা, এখন দেখো এই যে আমি এখানে লিখেছি যে এই যে যেটা লাইম্যান সিরিজ, সবাই প্রথম শক্তি স্তরে আসলো, এই যে প্রথম শক্তি স্তরে আসলো n=1, 2 থেকে আসলো, 3 থেকে আসলো, 4 থেকে আসলো, 5 থেকে আসলো, 6 থেকে আসলো, 7 থেকে আসলো। এটা হলো এই যে অঞ্চলটা, এখানে আমরা যদি এটার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করি আর এটার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করি এই যেটা, তাহলে এর অঞ্চলটা বোঝা যায় যে কত তরঙ্গ থেকে কত তরঙ্গ মধ্যে এরা এর সীমাবদ্ধ। এবং সেই তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা জানি তাহলে আমরা বলতে পারবো যে তড়িৎচুম্বকীয় বর্ণালীর কোন অঞ্চলে অন্তর্ভুক্ত। কোন অঞ্চল বলতে কি বোঝাচ্ছি? এই তড়িৎচুম্বকীয় বর্ণালী তাদের তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে কয়েকটা অঞ্চলে ভাগ করা হয়েছে। তোমরা কি জানো সেটা? কয়টা অঞ্চলে ভাগ করা হয়েছে? একটা হলো কসমিক রে, মহাজাগতিক রশ্মি, সেটা নিয়ে আমাদের কোনো কথা নাই, সেটা নিয়ে আমরা কোনো আলাপ করছি না। এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট, শক্তি সবচেয়ে বেশি। তারপর হলো গামা রশ্মি, এর পরের তরঙ্গ দৈর্ঘ্য। তারপর হলো এক্স রে, তারপরে ইউভি, তারপরে দৃশ্যমান অঞ্চল, ক্ষুদ্র একটা অঞ্চল যেটা আমরা দেখতে পাই। তারপর হলো অবলোহিত বা ইনফ্রারেড, তারপর মাইক্রোওয়েভ, তারপর রেডিওওয়েভ। এই যে তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে কসমিক থেকে রেডিওওয়েভ তরঙ্গ দৈর্ঘ্য আস্তে আস্তে বাড়তেছে, শক্তি আস্তে আস্তে কমতেছে। এইগুলো হলো তড়িৎচুম্বকীয় বর্ণালীর অঞ্চল। এগুলোর প্রত্যেকের তরঙ্গ দৈর্ঘ্যের যে অঞ্চলটা নির্দিষ্ট। কিন্তু এখন আমরা যদি এই প্রথম রশ্মিটার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করি আর এটার যদি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করি, তাহলে এই যে রেঞ্জ কত থেকে কত এটা পাবো আমরা। এইটা আমাদের ওই তড়িৎচুম্বকীয় বর্ণালীর কোন অঞ্চলের অন্তর্ভুক্ত সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। সেখানে দেখা যাচ্ছে এটা হলো অতি বেগুনি অঞ্চলের লাইম্যান সিরিজ, অতি বেগুনি, এটা আমরা দেখতে পাই না। আর যা দ্বিতীয় শক্তি স্তরে আসছে এটা বামার সিরিজ, এটা হলো দৃশ্যমান অঞ্চলের। এটা প্যাশন, ব্রাকেট, ফান, এগুলো অবলোহিত, এদের তরঙ্গ দৈর্ঘ্য আরও বেশি, শক্তি কম। বুঝতে পারছো কথাটা? এখন আমরা দেখি তাহলে একটু, এখন খাতা কলম নাও একটু, আমি একটা করে দিচ্ছি এখানে, বাকিটা তোমরা করবে। লাইম্যান সিরিজ সমীকরণ, রিডবার্গের সমীকরণ, রিডবার্গের সমীকরণ, এটা আমরা সবাই জানি, তাই না? কি সবার মনে আছে তো? আচ্ছা, এখন তোমরা একটু আমাকে বলো তাইলে, এই যে রিডবার্গের সমীকরণ ব্যবহার করব, ধরো এখানে এই যে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এরকম যে হচ্ছে, তাই না? এখন তোমরা বলো একটু যে একটা ইলেকট্রন যখন ধরো এখান থেকে এখানে আসলো, এই যে এটা হলো, এই দুটোর মধ্যে কোনটা এনএফ আর কোনটা এনআই? বলো। এই যে মান দুটো আমি বসাবো এখানে, কোনটা এনএফ এর মান, কোনটা এনআই এর মান? NF1 আর NI2। এনআই হচ্ছে স্যার যেটা থেকে মানে ইলেকট্রনটা নামতেছে যে কক্ষপথ থেকে, আর এনএফ হচ্ছে যেখানে লাগতে আসে। অন্বিতা বলছো? অন্বিতার ব্যাখ্যাটা আমি তো তোমার ব্যাখ্যাটা আগে শুনতে চাই। তুমি এটাকে বলছো হলো এনআই, তাই না? এটা বলছো এনআই আর এটা বলছো এনএফ। এই ক্ষেত্রে কেন বলছো অন্বিতা, একটু বলো আমাকে। কারণ আইতে বলেছিলেন ইনিশিয়াল, তো প্রাথমিক কক্ষপথ তো ইলেকট্রনটার জন্য এটাই। হ্যাঁ, এটা কিন্তু তুমি যেটা বলছো এখন শেষে,
সেটা হলো ওই যে মাহিন বলছে যে কথা, একই কথা হলো যে এটা হলো ইনিশিয়াল, এটা হলো ফাইনাল। তাই যদি হয় ইনিশিয়াল এখানে কত, এনআই সমান কত, এটা 2, 2 আর এটা হলো কত 1, 1 তাহলে তোমার এখানে যদি সেরকম মান বসাও তুমি দেখো, তাহলে আমরা 1 বাই পাই কি এনএফ এর মান পাবো 1 স্কোয়ার মাইনাস, তাহলে এখানে পাবো কত 2 স্কোয়ার, তাই না? হ্যাঁ স্যার। এই এখন তাহলে এখানে আমার আর সমস্যা থাকলো না, আমরা রেজাল্ট পাই কি 3/4, তাই না? আর এখানে আর এস এর মান যা আসে, ও এখানে আর এইচ আছে একটা, আর এইচ আছে। এখন এখানে এইটা আসলো, তাহলে এই মানটা কিন্তু পজিটিভ হলো, এখান থেকে আমি ল্যামডার মানটা একটা পাবো পজিটিভ ভ্যালু, এখানে যা আসে। এখন আমি এখান তো ঠিক আছে, কিন্তু উল্টাটা হইলে আবার, তাহলে উল্টাটা যদি হতো তখন কিন্তু এটা হয়তো এনআই, এটা হয়তো এনএফ, তখন আমি তখন এটা লিখতাম 2 স্কোয়ার, এটা লিখতাম 1 স্কোয়ার, তাই না? তখন মাইনাস এটা আসতো নেগেটিভ ভ্যালু, এটা আসতো নেগেটিভ ভ্যালু। এখন এই সমস্ত সমস্যা নেগেটিভ ভ্যালু তো হইতে পারবে না, কিন্তু আমি যা তোমাদের বলছি সেই অনুসারে তো আমার এরকম যদি বসাই তখন এটা নেগেটিভ ভ্যালু হবে। নেগেটিভ ভ্যালু তো তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক কখনো নেগেটিভ হতে পারে না, এটা অসম্ভব, গ্রহণযোগ্য নয়। এখন সেই ক্ষেত্রে আমি কি মনে রাখতে পারি, যেটা মনে রাখলে আমি কোনো সমস্যায় পড়বো না এই এনআই এনএফ নিয়ে। এনআই এনএফ তোমরা যে কথাটা বলছো এটা একদম পারফেক্ট কথা বলছো, এবং সেটা হলো শক্তি নির্ণয়, শক্তির পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। যখন আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করব সেই ক্ষেত্রে সব সময়ই মনে রাখবা যে এই পাশে যেটা থাকে তখন এটা কোত্থেকে কি আসছে আমার এটা মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবো এই দুটোর মধ্যে যেটা বৃহত্তর শক্তি স্তর সেইটা আমি এখানে বসাবো, আর এটা হলো যেটা ক্ষুদ্র শক্তি স্তর সেখানে এইখানে বসাবো। কারণ আমি তো তরঙ্গ দৈর্ঘ্য বের করতেছি, আমি এর প্রকৃতি বের করতেছি না। প্রকৃতি প্লাস মাইনাস, এখানে তরঙ্গ দৈর্ঘ্যের কোনো প্রকৃতি নাই যে প্লাস না মাইনাস, বুঝছো কথাটা? একটা তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য প্লাস মাইনাস আছে কি, সেটা আবার অর্ধ তরঙ্গ দৈর্ঘ্য, মানে এই যে এটা প্লাস এটা মাইনাস, এই বিষয়টা তোমাদের এখন জানার দরকারই নাই, এটা একটু হায়ার স্টাডির ব্যাপার। কিন্তু আমরা তো এখান থেকে এই দূরত্বটা মাপতেছি, এটা সবসময় একটা ধনাত্মক মান, সেই জন্য আমরা সেই ধনাত্মক মান পাওয়ার জন্য সবসময় বৃহৎ শক্তি স্তরটা এখানে বসাবো, ক্ষুদ্র শক্তি স্তরটা এখানে বসাবো। সেখানে তুমি N1 N2 ধরতে পারো, NF NI ধরতে পারো, যা খুশি তাই ধরতে পারো। NI এখানে NI স্কোয়ার মাইনাস NF স্কোয়ার ধরলে সমস্যা নাই, বা এইভাবে ধরো। তোমার মনে রাখতে হবে এইটা হবে বৃহত্তর, এটা হবে ক্ষুদ্রতর। সবাই কি কথাটা বুঝতে পারছো কিনা বলো? হ্যালো, হ্যাঁ এই জাইমা বুঝতে পারছো? জাইমা, হ্যালো জাইমা আছে? হ্যালো হ্যালো, এই জাইমা কি নেট প্রবলেম? হ্যালো তাসিন, জি স্যার। হ্যাঁ তুমি কি বুঝতে পারছো? জি স্যার। নওরিন, নওরিন, নওরিন কি আছে? হ্যালো স্যার নেই তো নওরিন, বলো কি নেটের নেটে সমস্যা হয়। আচ্ছা এই কি যেন নাম ওর, প্রণন না কি যেন নাম, না প্রথম, প্রাণন। ও প্রাণন, সরি প্রাণন। হ্যাঁ প্রাণন আছো? প্রাণন, হ্যালো। স্যার আপনার কথা অনেক কেটে যাচ্ছে। কথা কেটে যাচ্ছে বলো কি? সবার কাছে এরকম মনে হয় না তোমার এসে? হ্যালো, আমি মাঝে মাঝে ঠিক মতো শুনছি আর মাঝে মাঝে পুরোটা কেটে যাচ্ছে। ও আচ্ছা, তোমাদের অন্যদের অবস্থা কি? না স্যার। তোমাদের সমস্যা হচ্ছে? না
তোমাদের সমস্যা স্যার আমাদের ঠিক আছে। আচ্ছা, তো প্রাণন তোমার এই তুমি কি ল্যাপটপে দেখতেছো না এসে মোবাইলে? হ্যালো প্রাণন, স্যার আমি ফোনে ফোনে দেখি। ফোনে নেটটা কি ভালো আছে? দেখো তো নেটে কোনো সমস্যা আছে কিনা একটু তোমার। হ্যাঁ, নেটে কোনো একটু প্রবলেম আছে কিনা বুঝতেছি না। মানে এখানে সমস্যা তো সবারই প্রবলেম হওয়ার কথা ছিল, কিন্তু তোমার একার সমস্যা যেখানে হয়তো বা নেটে একটু ঝামেলা থাকতে পারে তোমার। আচ্ছা দেখো, এই তো এই জিনিসটা বুঝতে পারছো কিনা, এইটা কিন্তু ছাত্রদের একটা মহা সমস্যা হয়, বুঝছো? যে প্লাস হবে না মাইনাস হবে, কোনটা কী করবে। সবসময় মনে রাখবো যে আমরা এই মানটাকে বড় মান ধরবো এই ল্যামডা বের করার ক্ষেত্রে, বা এই তরঙ্গ সংখ্যা বের করার ক্ষেত্রে, বা তরঙ্গ কম্পাঙ্ক বের করার ক্ষেত্রে। এইটা সবসময় বড়, এটা বড় ধরলেই তো আমার রেজাল্টটা ধনাত্মক আসবে। এই টেকনিক আমরা অ্যাপ্লাই করতেছি। ওকে, এখন আমি লাইম্যান সিরিজের আমি এটা করে দিচ্ছি। দেখো এই যে যেটা লাইম্যান সিরিজে মনে আছে তো, প্রথম যে রেখাটা সেটা হলো আসছে দ্বিতীয় থেকে আসছে হলো প্রথম শক্তি স্তর। এই মান এই জন্য বসাইলাম, ক্যালকুলেশন করলাম, এখানে এনে এই যে মান বসালাম, ক্যালকুলেশন করে এই মানটা পেলাম 1/λ পার সেন্টিমিটার সিজিএস এককে। এটাকে আমি কি করব, ল্যামডা ইজ ইকুয়াল টু, আমি ল্যামডা ইজ ইকুয়াল টু এটাকে ইনভার্স করলাম, এই যে 1/λ ইজ ইকুয়াল টু এইটা ল্যামডা সমান এইটাকে যে ইনভার্স করেছি করে আমরা এই মানটা পেলাম। এটা তো পার সেন্টিমিটার। এই মানটা খুব ক্ষুদ্র মান, এখন এই ক্ষুদ্র মানটাকে আমি একটু বড় মানে কনভার্ট করব। কিভাবে? ক্ষুদ্র এককে নেব। কি করলাম আমি, 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10⁻⁷ ন্যানোমিটার গুণ করলাম, তা আমি ন্যানোমিটার পেলাম। এই যে ন্যানোমিটার, এটা কোন রেখাটা পাইলাম? প্রথম রেখাটা, এইটা এত ন্যানোমিটার। এখন আমি পরের রেখাটাও তো বের করতে পারবো না? তখন হবে কি, এটা হবে 1, এটা হবে 3, তারপরটা বের করতে পারবো, এটা হবে 1, এটা হবে 4, 5, 6, 7 তো হাইয়েস্ট। তা আমি যদি এই 1 বের করলাম আর এখানে 7 ধরে বের করি, তখন যে মান পাবো এইটা হবে রেঞ্জ এদের। আচ্ছা বলো তো, 7 ধরে করলে কি এই মানটা বাড়বে না কমবে? হ্যালো, আমি এখানে এটাকে যদি আমি ধরি 7 স্কোয়ার, মানে একদম সর্বশেষ শক্তি স্তর থেকে যে আসছে ইলেকট্রনটা, এই তখন তো 7 হবে, হাইয়েস্ট 7 থেকে আসছে ধরো, তখন 7 স্কোয়ার হবে। তখন এই মানটা বড় হবে না ছোট হবে? বলো। ছোট হবে। হ্যাঁ, কি হবে? স্যার ছোটই হচ্ছে। ছোট হবে, যেহেতু শক্তি অনেক বেশি, তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোট, সেই জন্য এই মানটা তাহলে এই যে হাইয়েস্ট হলো 122 ন্যানোমিটার হাইয়েস্ট। এরপর এটা আরও ছোট হবে। এখন এই ছোট হলে ধরো 122-এর চেয়ে কম হলো, বলো তো এটা কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? আমরা দৃশ্যমান অঞ্চল জানি হলো 380 থেকে 780 ন্যানোমিটার, এটা আমরা জানি দৃশ্যমান অঞ্চল। আর দৃশ্যমান অঞ্চলের কম যেটা সেটা হলো ইউভি। এটা কোন অঞ্চল অন্তর্ভুক্ত? ইউভি। আচ্ছা গুড। তাহলে আমরা এটা বের করতে পারবো না? আচ্ছা গুড। এটা 1916 সালে বিজ্ঞানী লাইম্যান সিরিজ আবিষ্কার করেন। এখন তোমাদের কাজ হলো আচ্ছা এই কোশ্চেনে যাওয়ার আগে একটু বলি, তোমাদের কাজ কি কাজ বলো? আমি তো লাইম্যানটা করলাম, তোমরা বামার সিরিজ, তোমাদের বামার সিরিজ মনে আছে? যেটা হলো সবগুলো দ্বিতীয় শক্তি স্তরে আসছে, তৃতীয় থেকে দ্বিতীয় এবং চতুর্থ থেকে দ্বিতীয়
পঞ্চম থেকে দ্বিতীয়, ষষ্ঠ থেকে দ্বিতীয়, সপ্তম থেকে দ্বিতীয়। তো তোমরা বামার সিরিজের জন্য দুইটা কাজ করবে। একটা হলো এখানে লিখবে বামার সিরিজ, এই সমীকরণটা লিখবে, ডান পাশে এরকম মান লিখবে, বসাবে মানগুলো। তো বামার সিরিজের ক্ষেত্রে এই মানটা কত হবে বলো? প্রথম যে রেখাটা তার এই মানটা কত হবে? 2 স্কয়ার। আর এই মানটা হবে তখন কি প্রথম রেখার জন্য 3 স্কয়ার। এটা হবে 3 স্কয়ার, তাই না? এই করে মানটা বের করবে, একই রকম মানটা বের করবে। আবার সর্বশেষ যেটা সেটা হবে এটা 2 স্কয়ার, এটা হবে 7 স্কয়ার। সর্বশেষ যেটা এই দুটো বের করে তারপর দেখবে রেঞ্জ, এবং সেই রেঞ্জটা কার মধ্যে পড়ে? এর মধ্যে পড়ে না পড়ে না? একটু করো সবাই বামার সিরিজটা। বামার সিরিজের কাজ কি দিলে তোমার? প্রথম লিখবে এখানে বামার সিরিজ, সমীকরণটা লিখবা, রিডবার্গের সমীকরণ লিখতে পারো, রিডবার্গের সমীকরণ। তারপর তুমি এরকম লেখো, লেখে এই যে এরকম লেখে ডান পাশে মানটা লেখো। এখানে এনএফ সমান হলো কি 1, এই যে এনএফ সমান 1 এই 2, তখন এনএফ সমান হবে 2। আর এইটা হবে কি, এটা হবে 3 থেকে শুরু, 3, 4, 5 এরকম হবে। তো আমি তারপর লিখবো কি এইটা এখানে, তারপর লিখবো প্রথম যেটা বের করবো সেটা কি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য না সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য? প্রথম যেটা বের করবো বামার সিরিজের প্রথম যে রেখাটা বের করতেছি সেটা কি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের রেখা না সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের রেখা? প্রথম রেখাটা সর্বোচ্চ। সর্বোচ্চ। কে বলছো? হ্যালো, কে বলছো? স্যার অঙ্কিতা। অঙ্কিতা, ভালোই তো বলছো। অঙ্কিতা। আচ্ছা আচ্ছা, ভালো বলছো তুমি। হ্যাঁ, সর্বোচ্চ, যেহেতু শক্তি কম তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এটি হবে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। এখানে লিখবা হেডলাইনে এটা এতটুকু লেখে, এই যে এই পর্যন্ত লেখে এখানে লিখতে পারো। তারপর লিখতে পারো সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বা সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের রেখা, হেডলাইন দিতে পারো। তারপর মান বসাতে পারো, ক্যালকুলেশন করো। তারপর লিখবা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের রেখা। যখন দুইটা রেখা পাইলে তাহলে তুমি বলবা যে বিস্তার, যে বামার সিরিজের তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তার হলো এত থেকে এত, এটি এই অঞ্চলের অন্তর্ভুক্ত। তুমি যদি জানো এইটা, একটু করো, তাড়াতাড়ি করো। মালিয়া আজকে আসেনি? মালিহা? জি স্যার এসেছি। ও, তুমি কি ঘুমিয়ে পড়ছো নাকি? না স্যার। তোমার কোনো কণ্ঠ টের পাই না। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো, ঝটাপট করো, সিস্টেমেটিক করবে, আমার মতো এরকম অবসরভাবে করবে না। স্যার করেছি। ও, হয়ে গেছে? কে করেছো? কে ফার্স্ট হইলো বলো? কে? স্যার আমি সুচি। সুচি, ফাইন। কত 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 স্যার সুচি। সুচি একটু বলো, সুচি বলো কি কি পেয়েছো, কত কত রেঞ্জটা বলো। সর্বোচ্চ, হ্যাঁ স্যার 6.47। 6 কি 650? এটা সর্বোচ্চ 6 জি স্যার 50 পয়েন্ট আছে নাকি 656 সুচি? স্যার পরে আছে পয়েন্ট কত? স্যার আচ্ছা, যাই থাকুক না, দেখো এটা হলো ন্যানোমিটার না? আর সর্বনিম্ন কত পাইছো? সর্বনিম্ন 397 ন্যানোমিটার। পয়েন্ট, অনেক চমৎকার। 397 এই বলো তো এটা কোন অঞ্চলের অন্তর্ভুক্ত হইলো? স্যার দৃশ্যমান অঞ্চল অন্তর্ভুক্ত। সবার কাছে ক্লিয়ার হয়েছে? এখন তোমরা যে কোনো সিরিজ বের করতে পারবে না?
পারবে কিনা বলো। হ্যাঁ স্যার পারবো। এখন যদি পরীক্ষায় কোশ্চেন আসে, ধরো ওইরকম একটা হাইড্রোজেনের বর্ণালীর একটা চিত্র দেয়া আছে, বলা হ্যাঁ হলো স্যার ধরো একটা চিত্র দেয়া আছে, বলা হলো ধরো ওখানে লাইম্যান বার্মার সিরিজ কিছু উল্লেখ নাই, শুধু বলা আছে ABCD, এবং সেখান থেকে বলল যে এই সি সিরিজের সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো বা সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। পারবে না তোমরা? সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য বা হ্যাঁ সর্বোচ্চ, স্যার পারবো। তো তোমার এখানে কি বুঝতে হবে যে সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য মানে শক্তি সবচেয়ে বেশি। ওখানে দেখতে হবে কোন রেখাটার শক্তির পার্থক্য বেশি, এবং সেটা কোন অঞ্চল থেকে কোন অঞ্চলে আসছে বা কোন শক্তি স্তর থেকে কোন শক্তি স্তরে আসছে, সেইটা ধরে আমি ক্যালকুলেশন করব। এখন যদি এখানে কম্পাঙ্ক বের করতে বলে, পারবা? কম্পাঙ্ক, তুমি তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করলে কম্পাঙ্ক নির্ণয় করবে কি হবে? স্যার C/λ। সি বাই ল্যামডা, এক্সেলেন্ট। নিউ সমান সি বাই ল্যামডা, ফাইন, আমাদের একদম সহজ জিনিস। তো নিউ সমান সি বাই ল্যামডা। এখন আমি তো এখানে করেছি কি, আমি ল্যামডাটা বের করেছি, তাই না? ল্যামডাটা বের করলাম, এখন এই নিউ বের করবো, সি ধরবো কি, ল্যামডা বের করলাম আমি ন্যানোমিটারে, এই যে ন্যানোমিটারে, আর সি জানি আমি সেন্টিমিটারে, 3 × 10⁻10, এটাও জানি আমি ন্যানোমিটারে। কারণ এরকম বসালে কি হবে? না স্যার কি করতে একই একক আনতে হবে না? একই, একদম ঠিক কথা, এইটা কিন্তু মনে রাখতেই হবে, বুঝছো? বুঝতে পারছো কথাটা? আচ্ছা স্যার, হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ বলো। আমরা কি সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের করার সময় সবসময় শেষের কক্ষ মানে প্রথম কক্ষপথটা 7 নাম্বারই ধরবো? এর থেকে বেশি কি কখনো ধরতে হতে পারে? মানে এ যাবৎকালে এক্সপেরিমেন্টালি যা পাওয়া গেছে অ্যানালাইসিস করে, বুঝছো, ওই যে বোরের পরমাণু মডেল অনুসারে ওরা তো 7টা KLMNOP এরকম 7টা অঞ্চলে ওরা এখন পর্যন্ত করেছে আর কি, বা এই যে বর্ণালী সেখানেও সপ্তম শক্তি স্তরের কথাই মেনশন করা আছে, বুঝছো? তো এইটা ধরে করলেই হবে, ঠিক আছে? বুঝতে পারছো আমার কথাটা? কিন্তু থিওরিটিক্যালি অসীম শক্তি স্তর থাকা সম্ভব, কিন্তু এক্সপেরিমেন্টালি সেই ধরনের সায়েন্টিস্টরা এখন পর্যন্ত কোনো ধরনের এক্সপেরিমেন্ট ওই পর্যন্ত যেতে পারেনি, বা করে কেউ কোনো রেজাল্টও দিতে পারেনি। সপ্তম শক্তি স্তরে পর্যন্ত একটা ধারণা পাওয়া গেছে। দেখো পরমাণুর ক্ষেত্রেও তো ওই যে পর্যায় সারণীতে 7টা পর্যায় না, 7টা পর্যায়, মানে এই পর্যন্তই এখন পর্যন্ত মানুষের সীমাবদ্ধতা আছে, বুঝছো? হয়তো বা এটা একসময় এটা থাকবে না, আরও মানে হয়তো বা এটা আরও বাড়বে, বা অ্যানালাইসিস করে আরও সূক্ষ্ম অ্যানালাইসিসের মাধ্যমে মানুষের নির্ণয় করতে পারবে, কিন্তু এখন পর্যন্ত সপ্তম শক্তি স্তরের কথা আমরা জানি সর্বশেষ। আমার কথাটা তোমরা বুঝতে পারছো? দেখো পর্যায় সারণী কিন্তু ওই সপ্তম শক্তি স্তরের জন্য 7টা পর্যায়, তোমাদের তো মনে আছে যেটা, না? 7টা যে পর্যায়, হ্যাঁ, এটা শক্তি স্তর অনুসারেই কিন্তু পর্যায়গুলো। Yes, sir. তো ওই পর্যন্তই আমাদের এখন পর্যন্ত আছে, যদিও এই সপ্তম পর্যায় পর্যন্ত ইলেকট্রন কিন্তু ফিল আপ হয়ে গেছে। এরপরে ইলেকট্রন যদি একটা আবিষ্কার হয়, বা একটা ইলেকট্রন আবিষ্কার না, একটা যদি মৌল আবিষ্কার হয়, তার স্থান দেওয়ার জন্য তো অষ্টম লাগবে। তখন কি হবে জানি না, এখন সেটা আবিষ্কার হবে কিনা তাও জানি না। কি ঠিক আছে? আচ্ছা, তো তোমরা কি এই জায়গা দিয়ে যে কোশ্চেনও আসতে পারে বিভিন্ন ধরনের, সেই সম্পর্কে ধারণা পেয়েছো একটা? স্যার এই যে অঙ্কটা, হ্যাঁ কি বলছো? এটা আছে আবার বলো। সেখানে ল্যাম্ডা এখানে অঙ্কটা যে স্ক্রিনে আছে, যেটা হ্যাঁ হ্যাঁ এই যে স্ক্রিনে যে অঙ্কটা ছিল এতক্ষণ, তো সেখানে ল্যাম্ডাকে আমি 1 দিয়ে ভাগ করলে পার সেন্টিমিটারটা সেন্টিমিটার হয়ে যাবে না, ইউনিটটা? আচ্ছা আমি দেখি একটু, 1 দিয়ে ভাগ করলে ইউনিটটা উল্টাবে না? আমি একটু দেখি কি বলতে চাচ্ছ তুমি এইখানে, না
এটার কথা বলছো? হ্যাঁ। তুমি কে বলছো? হ্যালো, প্রথম 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 আর এই প্রাণন দুজন ভিন্ন নাকি, না একা একা একজনেই? আলাদা। ও আলাদা, আচ্ছা আচ্ছা। প্রথম আর প্রাণন না, আমি যদি ভাবছিলাম ওরা একজন নাকি। আচ্ছা ঠিক আছে। তো প্রথম, তুমি তুমি যে কথাটা বলছো দেখো তুমি একটু। প্রথম, তুমি এখানে 1/λ সমান এই ভ্যালুটা পাচ্ছ, তাই না? এটা কিন্তু পাচ্ছ কোন ইউনিটে? সরি, এটা হলো সেন্টিমিটার, পার সেন্টিমিটার। 1/λটা পাচ্ছ তুমি পার সেন্টিমিটার, পার সেন্টিমিটারে কিন্তু পাচ্ছ। তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। তাই এখন ল্যামডা সমান কি হবে? ও সরি, এটা পার্সেন্টেজ হবে না, এটা কাটা যাবে। যখন ল্যামডা সমান হবে তখন হবে এটা সেন্টিমিটার। হ্যাঁ, সেটাই বলছিলাম। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এটা মাইনাস হবে না, এটা প্লাস সেন্টিমিটার হবে। আর সেই সেন্টিমিটার পরে ন্যানোমিটার। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন বলো এইটার কথা একটু বলো। হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন, কিন্তু পারমাণবিক বর্ণালীতে অনেকগুলো রেখা বর্ণালীর সৃষ্টির কারণ। এখন এই আছে, তোমাদের কাছে চাচ্ছি ব্যাখ্যা আমি সুন্দর করে দিয়েছি। হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন, কিন্তু পারমাণবিক বর্ণালীতে অনেকগুলো রেখা বর্ণালীর সৃষ্টির কারণ। বলো, কে বলবা? একটু গুছিয়ে বলো। তাসিন, হ্যালো তাহসিন। জি স্যার। তুমি বলতে পারবা? না, বলতে পারবা কিন্তু বলবা না, তাই না? কি বলো তাহসিন? তুমি কি বলবা? জি স্যার। আচ্ছা বলো তাহলে। স্যার কোশ্চেনটা আরেকবার বলবেন? এই যে স্ক্রিনে আছে, দেখতে পাও না? স্যার, একটি ইলেকট্রনে কি বাড়াতে যায়? বলছি হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন, কিন্তু পারমাণবিক বর্ণালীতে অনেকগুলো রেখা বর্ণালীর সৃষ্টির কারণ। অনেকগুলো রেখা বর্ণালী। ওই একটি ইলেকট্রনে কি বারবার আসে যায় উপরে নিচে উঠে? না না না, একটা ইলেকট্রন আছে। স্যার এক একটা হাইড্রোজেন পরমাণুতে এক এক কক্ষপথে উঠে ইলেকট্রন এক এক কক্ষপথে নিচে নেমে আসে। সেজন্য তরঙ্গদৈর্ঘ্য এক একটা পরমাণুতে ভিন্ন ভিন্ন হয়, এই জন্য পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। কি অন্বিতা বলছো? হ্যালো স্যার হ্যাঁ, ভালো সুন্দর বলছো তুমি। হ্যাঁ, আমার মনে হয় তোমরা অনেকেই বুঝতে পারছো কিন্তু বলতে পারছো না। হ্যাঁ বলো। হাইড্রোজেন পরমাণু এটা শক্তি শোষণ করে উপরের দিকে কক্ষপথে যায়, আবার নিঃসরণ করে, তখন সেজন্য অনেকগুলো রেখার সৃষ্টি। আচ্ছা, এখানে মূল যে কথাটা, আমরা যখন ডিসচার্জ টিউবে হাইড্রোজেন গ্যাস নিয়ে তার মধ্যে দিয়ে আমরা শক্তি প্রবাহিত করেছি, সেখানে কিন্তু অসংখ্য হাইড্রোজেন পরমাণু ছিল। এই অসংখ্য হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে শক্তি গ্রহণ ভিন্ন ভিন্ন হতে পারে। তো ভিন্ন ভিন্ন হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন ভিন্ন ভিন্ন শক্তি গ্রহণ করে ভিন্ন ভিন্ন শক্তি স্তরে যেতে পারে। আবার সেই ইলেকট্রনগুলো যখন শক্তি বিকিরণ করে দিয়ে স্থিতিশীলতা অর্জনের জন্য শক্তি বিকিরণ করে দিয়ে নিম্ন শক্তি স্তরে আসে, তখনও ভিন্ন ভিন্ন শক্তি স্তরে আসতে পারে। আর এই ভিন্ন ভিন্ন শক্তি স্তরে আসার জন্য ভিন্ন ভিন্ন রেখা সৃষ্টি হতে পারে। আর এই জন্যই হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন থাকলেও ভিন্ন ভিন্ন হাইড্রোজেনের ক্ষেত্রে যদি ভিন্ন ভিন্ন ঘটনা ঘটছে, সেই জন্য তাদের বিকিরিত শক্তিও ভিন্ন ভিন্ন হচ্ছে আর রেখা বর্ণালীও ভিন্ন ভিন্ন হচ্ছে। তোমরা এই কথাটা বুঝতে পারছো? মূল কথাটা কিন্তু হাইড্রোজেন পরমাণু একটা না, অসংখ্য হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে অসংখ্য ঘটনা ঘটতে পারে, ভিন্ন ভিন্ন ঘটনা ঘটতে পারে। আর এ কারণেই এই রেখা বর্ণালীগুলো ভিন্ন ভিন্ন হচ্ছে। হ্যাঁ বলো বলো।
হ্যাঁ, আবার বলো। হ্যালো, একটা হাইড্রোজেন পরমাণু থাকে বর্ণালী। আমি বললাম যে এটা পারমাণবিক বর্ণালী সম্ভব না। একটা হাইড্রোজেন পরমাণু না, একটা হাইড্রোজেন পরমাণু কিন্তু সম্ভব না, কারণ সে তো একটা ইলেকট্রন তো একটা শক্তি স্তর যাবে, সেই ইলেকট্রন তো ওখানে শেষ, ওর তো আর কোনো ই নাই। বুঝছো কথাটা? তুমি যদি একটা হাইড্রোজেন পরমাণু নাও তার তো একটা সে তো একটা শক্তি স্তর থেকে আর একটা শক্তি স্তর পর্যন্ত যেতে পারবে, ওখান থেকে আবার সে ছেড়ে দিয়ে পরে আসতে পারছে, একটা রেখা পাবো, সেটা কিন্তু বর্ণালীতে পাওয়ার কথা না। ঠিক আছে, একটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। হ্যালো, হ্যাঁ, কিন্তু সেই ইলেকট্রন ব্ল্যাক হোলে আধান সৃষ্টি হয় না। ও আচ্ছা, এটা যে ইলেকট্রন বিকশিত এখানে আধান হয় না। আচ্ছা, হ্যাঁ, তোমরা কি ওর কোশ্চেনটা শুনতে পাচ্ছ? যে ও বলছে ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে আর এক শক্তি স্থানান্তর হয় তখন আধান হয় নাকি? তাই তোমাদের মতামত কি? আধান হবে? হবে না, কারণ ওই ইলেকট্রনটা কিন্তু পরমাণুর যে শক্তি স্তরের মধ্যেই আছে। সে যখন ইলেকট্রনটা ত্যাগ করে, ইলেকট্রনটা যখন ওর আকর্ষণকে ছিন্ন করে যখন অসীম দূরত্বে চলে যাবে, তখন কিন্তু সে আয়নিত হবে, তখন সে আধানগ্রস্ত হবে। আর ও তো শক্তি স্তরের মধ্যেই আছে, ওরই তো শক্তি স্তর। প্রোটন ইলেকট্রন বিভিন্ন শক্তি স্তরে ঘুরতেছে, সেই শক্তি স্তরটা দূরে গেল, কিন্তু একটা পরমাণুর মধ্যেই তো আছে। তুমি কথাটা বুঝতে পারছো? হ্যালো, তাহলে 6/7 নাম্বার কথা কোন ইলেকট্রন হবে? হ্যাঁ, আবার বলো। আমার কথা হচ্ছে তাহলে উপরের দিকের কক্ষপথ তাহলে কোন ইলেকট্রনগুলো যাবে? ও, এটা তো নির্ভর করবে ওই পরমাণুটা ওই পাত্রের কোন জায়গায় আছে, সেখান থেকে সে শক্তি বেশি পাচ্ছে না কম পাচ্ছে। যদি শক্তি বেশি পায় তাহলে সে উচ্চ শক্তি স্তরে যাবে, আর যে অঞ্চলে শক্তিটু কম পাচ্ছে সে নিম্ন শক্তি স্তরে অঞ্চলে যাবে। সেটা তো ওই শক্তির উপর নির্ভর করতেছে, যে ওই পরমাণুর অবস্থানের উপর নির্ভর করতেছে, সেখান থেকে সে কতটুকু শক্তি পাচ্ছে। কথাটা কি বুঝতে পারছো তুমি? হ্যালো, হ্যালো, কিন্তু এক এক জায়গায় তো দৃশ্যম বর্ণনা থাকে না। স্যার বলছে যে এক একটা জায়গায় থাকলে দৃশ্যমান বর্ণালী দেখা যাবে না। এক এক জায়গায় মানে এক একটা পরমাণুর, হ্যাঁ তা যাবে না কেন? ওরা তো বিকিরণ করছে, সেই বিকিরিত রশ্মি একটা আভা সৃষ্টি করতেছে, সেইটা আমরা স্পেকট্রোফটোমিটারের সাহায্যে দেখতেছি। ও, তুমি বলছো তো পাশাপাশি না, এমন পাশাপাশি হতে এমন ওটা তো পাত্রের মধ্যেই। বর্ণালী কি, ধরো একটা হাইড্রোজেন পরমাণু সে উচ্চ শক্তি স্তর ছিল, প্রথম শক্তি স্তরে আসলো, একটা শক্তি সে বিকিরণ করলো, আর একটা পরমাণু আরেকটা হলো, কিন্তু সেটা তো মানে একদম পাশাপাশি রেখা তো আমরা এঁকে দেখাচ্ছি, কিন্তু একটা আভা তো সৃষ্টি হচ্ছে, একটা রশ্মি সৃষ্টি হচ্ছে, মানে একটা আভা। কারণ সেখানে তুমি লাল রং দেখতেছো, হলুদ রং দেখতেছো একটা পাত্রের মধ্যেই, তো সেটাই তো একটা বর্ণালী। ওইরকম আমি যেভাবে আঁকছি রেখাগুলো দিয়ে, কল্পনা তো ওরকম তো না, রেখা পাশাপাশি এরকম তো না। একটা জায়গার মধ্যে লাল নীল হলুদ কমলা আছে, একটা জায়গার মধ্যে, একটা অঞ্চলের মধ্যে, সেটাকে একটা বর্ণালী। বুঝো না জিনিসটা? হ্যালো, হ্যালো, হ্যাঁ বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা সৃজনশীল কোশ্চেন দেখো। এটা আমি গতদিন আলাপ করছিলাম, তোমরা এটা তোমরা পারবে। বিকিরণের শক্তি গণনা পারবে না? এই এ বি সি পারবে কি না? বিকিরণের শক্তি কীভাবে গণনা করা হয়? কোন সমীকরণ? আমরা যদি এখানে ডেল ই লিখি, এই যে বিকিরণের শক্তি, ডেল ই সমান কি হবে? আর এইচ ইন্টু 1/1 কি হবে এখানে? NI স্কোয়ার মাইনাস NF স্কোয়ার আমরা করেছিলাম। হ্যাঁ, এখানে এই RH এর মান ছিল কত মনে আছে? 2.1
18 17 না 17 10 টু দি পাওয়ার কত -11 কিন্তু এটা আর্ক, এটা হলো আর্ক। আর যদি জুলে নাও তাহলে -18 হবে। আর এখানে এনআই কত, যদি আমরা এইটার জন্য বের করি, এইটার জন্য, তো এখানে এনআই কত হবে? এই হ্যাঁ বলো। 10 ইনভার্স 11 আর্ক, আর জুলে নাও 10 ইনভার্স 18, তখন হবে 10 ইনভার্স 18 জুল। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা এখন এখানে বলো এ এর জন্য, এই যে এর জন্য এনআই কত? না স্যার 3 স্কয়ার, এটা তো এটা 1, এটা 2, এটা হলো 3 স্কয়ার। আর এখানে এই এফ এর জন্য কত হবে? 1 স্কয়ার। স্যার কোনটার জন্য? আমরা তো এফ মানে ফাইনাল, এখানে গেল, এখানে এই যে এখানে গেল, এখানে ছিল কিন্তু এখানে, তাহলে এটা হলো 3, এটা হলো 1, এই যে 1 এর স্কয়ার, এটা 3 স্কয়ার, এটা 1 স্কয়ার। তারপরে এখানে মান জানলাম, সব মিলে আমরা তারপরে এই ক্যালকুলেশন করে এর শক্তিটা পাবো, বিকৃত শক্তি। এরকম আমি এই সি এর জন্য বের করতে পারবো। সি এর জন্য বের করবো কি, এটা হলো পঞ্চম আর এটা হলো তৃতীয়, এটা গেল পঞ্চম থেকে তৃতীয়তে গেছে, তাই না? এনআই কত? ইনিশিয়াল পঞ্চম আর এই গেল কোথায়? তৃতীয়তে। আমি এখান থেকে এটা পাবো, এখানে পাবো এটা হলো পঞ্চম আর এটা হলো প্রথম। এভাবে মান বের করে এই সব মানগুলো আমি এখানে বসিয়ে প্রত্যেকটার জন্য পৃথক পৃথক বিকিরণ শক্তি পাবো। সবাই কি বুঝছো কথাটা? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, এটা হলো বিকিরণের শক্তি, এটা হয়ে গেল। তারপরে হলো উদ্দীপকের এ এবং বি বিকিরণের কম্পাঙ্কের তুলনা করো। কি করবা? বলো। হ্যাঁ 1/λ না, এখানে আমি এখানে 1/λ করবো। আচ্ছা 1/λ সমান কি লিখবো? আর এইচ ইন্টু লিখবো, আমি এভাবেও করতে পারি। আমি যদি এই সমীকরণ ধরি কোনো সমস্যা নাই, একটা সমীকরণ আমার শুধু মনে রাখতে হবে কি, এখানে কি মনে রাখতে হবে বলো তো? বড়টা থেকে ছোটটা মাইনাস করতে হবে। হ্যাঁ, বড়টা থেকে ছোটটা মাইনাস, না এইটা হবে বড় আর এইটা হবে ছোট, এইটা মনে রাখতে হবে, তাই না? এইটা হবে মানে বড়টা থেকে ছোট বলতে এই বড়টা আবার বুঝেও না, এইটা বড় হবে, তাইলে তো বড়টা থেকে ছোটটা হয়। বুঝছো কথাটা? যেহেতু 1/। আচ্ছা এইটা হবে বড়, তাহলে আমি এই ক্ষেত্রে এর ক্ষেত্রে বড় কোনটা? তৃতীয়, তো আমি এখানে লাগবো তৃতীয়, এখানে লাগবো প্রথম। আর এইচের মান তো আমরা জানি 109677 মনে হয় না? আচ্ছা 78। এখন এই মানটা এখানে বসাবো, ল্যামডা মান বের করবো। এখন এখানে যে ল্যামডা পাইলাম, আমার তো ল্যামডা চাইনি, চাইছে কম্পাঙ্ক। কি করবো তখন? ল্যামডা সমান এই কম্পাঙ্ক সমান কি? সি বাই ল্যামডা। তারপর আমি সি বসাবো, ল্যামডা যেটা পাইলাম বসাবো, নিউ বের করবো। এখন এ এর জন্য বের করবো এটা নিউটা, আর বি এর জন্য নিউটা বের করবো। এটার জন্য বের করে তুলনা কি করবো? তুলনা করবো, দেখবো কোনটার কম্পাঙ্ক বেশি। এই মাইক কার জন্য? মাইকটা বন্ধ রাখো। আমি হ্যালো মাইকটা একটু বন্ধ রাখো। হ্যালো আচ্ছা শোনো, তাহলে আমি এর জন্য বের করবো, বি এর জন্য বের করবো। এই ল্যামডা, এই নিউ বের করে আমি তুলনা করবো। স্যার বলছি, বলো। স্যার nf স্কয়ার মাইনাস মানে প্রথমটা 1/nf স্কয়ার মাইনাস 1/ni স্কয়ার হবে না? না আমি বলছি তুমি এটা ধরেও করতে পারো, মানে সরি এইটা কোনটার কথা বলছো? এই সমীকরণের জন্য 1/λ জন্য? হ্যালো তুমি কি? হ্যাঁ
ওয়ান বাই ল্যামডা সমীকরণ। আচ্ছা, 1/λ জন্য তুমি যে সমীকরণ লেখো না কেন, 1/nf² মাইনাস 1/ni² যা লেখো না কেন, সবসময় এইটাকে বড় উচ্চ শক্তি স্তর লিখবে, এটাকে লিখবে নিম্ন শক্তি স্তর। এইটা মনে রাখতে হবে, তুমি এটা যে ফর্মে লেখো না কেন। কথাটা বুঝতে পারছো? এখন হ্যাঁ স্যার, জি স্যার। এখন তুমি এখানে এই যে নিউ পাইলে, এখানে এর জন্য নিউ পাবে, এর জন্য নিউ পাবে। তুলনাটা কি করবে? তুমি দেখবে যে এখানে নিউটা বড়, এখানে নিউটা ছোট। তো এখানে নিউটা বড় কেন সেই ব্যাখ্যা দিতে হবে। কি ব্যাখ্যা দিবে? ব্যাখ্যা দিবে যেহেতু ল্যামডা কম। না, ল্যামডা কম না, শক্তি দিয়ে ব্যাখ্যা দিবে। শক্তি যেহেতু এখানে নিউ বড়, তুমি প্লাঙ্কের যে এইটা ইউজ করতে পারো। যেহেতু এখানে বলবা যে নিউ শক্তির সমানুপাতিক, যেহেতু এখানে নিউ বড় মানে এখানে শক্তি বেশি আর এখানে শক্তি কম। শক্তি বেশি হওয়ার কারণ এটা পঞ্চম শক্তির স্তর থেকে প্রথম শক্তির স্তরে আসছে, আর এটার শক্তি কম কারণ তৃতীয় শক্তির স্তর থেকে আসছে হলো কিসে? প্রথম শক্তির স্তরে। এই কথাগুলো একটু বুঝেই লিখতে পারলে হবে। ঠিক আছে, প্রথমে হলো ক্যালকুলেশন করে দেখালে, তারপর শেষের ব্যাখ্যাটা দেবে। এইটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ইয়েস। আচ্ছা, তো এই নতুন জিনিস আর যেতে পারলাম না, সময় তো তোমাদের প্রায় হয়ে গেছে। ওই তো তোমরা আজকের যুক্ত হয়েছে সবার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? বলো, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, খুব সহজ, কিন্তু আমরা রিডবার্গ সমীকরণের ব্যাখ্যাটা দেখলাম এবং সেই অনুসারে তার কিছু প্রয়োগ দেখলাম, এবং এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে একটা সৃজনশীল কোশ্চেন পরীক্ষায় থাকে। তোমরা যদি এইটুকু বুঝতে পারো তাহলে যে কোনো কোশ্চেনের অ্যান্সার লিখতে পারবে। ঠিক আছে, এখন বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? নতুন কোনো টপিকে যাচ্ছি না।